সবাইকে আবারও যুববাণীর আরো একটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শেষাদ্রি, এবং আকাশবাণীর আজকের রেডিওতে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে অটিজম নিয়ে। কেননা অটিজম ডে আমরা গোটা বিশ্বব্যাপী পালন করছি, এবং এই অটিজম সংক্রান্ত অনেক প্রশ্ন হয়তো বা আমাদের যারা প্যারেন্টসরা রয়েছে তাদের মনের মধ্যে থেকে যায়। যারা এই রোগে ভুগছেন তাদেরও বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। আমরা সে সমস্ত বিষয় নিয়ে জানবো একজন বিশেষজ্ঞর কাছ থেকে, এবং এই বিশেষজ্ঞের নাম বলার আগে আমি আম, আশা করব আপনারা অনেকেই চেনে থাকবেন। তিনি আমাদের রাজ্যের অন্যতম স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডক্টর আবির লাল নাথ। নমস্কার, আপনাকে অনেক অনেক স্বাগত আকাশবাণী আগরতলার এই যে যুববাণী অনুষ্ঠান, এই অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার। প্রথমে আপনাদেরকে ধন্যবাদ, একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনারা ডিসকাশনটা করছেন। আর আপনারা যে আমাকে এটাতে ইনভাইট করেছেন, আমি চাই যে ডিসকাশনটা যত থেকে বেশি মানুষরা শুনবে, যে একটা সমাজে একটা আইডিয়া আছে রিগার্ডিং অটিজম। হয়তো ডিসকাশনটার পরে হয়তো আমাদের যতটুকুই হেল্প হবে পেশেন্টদের, আমি আশা করি। বলুন। অটিজমটা মূলত কি? এটি কেন হয়? আমি যদি আরেকটা প্রশ্ন এর সঙ্গে জুড়ে দিতে চাই, যে এটি এটি কি স্নায়ুবিক কোনো রোগ? দেখুন, এটা একটা কমপ্লেক্স ডিজিজ। কমপ্লেক্স কেন বলছি, কারণ এটাকে স্পেকট্রাম ডিসঅর্ডার বলা হয়। স্পেকট্রাম ডিসঅর্ডার বলা হয় মানে এটার মধ্যে সোশিয়াল কমিউনিকেশন, এরপরে বিহেভিয়ার, এসব মিলিয়ে আমাদের অটিজম জিনিসটা হয়। জেনারেল সোশিয়াল কমিউনিকেশন, বিহেভিয়ার একদম ছোট বাচ্চাদের তো বোঝা যায় না। তো যখন বাচ্চারা জন্ম হয় তো অটিজমটা বোঝা যেতেও পারে, নাও বোঝা যেতে পারে। যখন আস্তে আস্তে বাচ্চাটা বড় হয়, 2 বছর 3 বছর হয়, তখন জেনারেলি ওদের আহ, যে যে এক্সপেক্টেড যে আমাদের যে যে বিহেভিয়ারটা বাচ্চার, এই বিহেভিয়ারটা যদি আমাদের পেশেন্ট পার্টিরাই বোঝে না, মাটা বুঝবে নাহলে বাবা বুঝবে, যে যে আমার ছেলের মতো আরো 10টা ছেলে আছে, কিন্তু ও যেভাবে বিহেভিয়ার গুলো করছে এগুলো আমার নর্মাল মনে হচ্ছে না। জেনারেলি দে কাম লাইক দিস, মানে ফার্স্ট ওরা, যেমন এটার মধ্যে মোস্ট কমন হলো যে ওরা কমিউনিকেশন করে না, নিজের মতো থাকে, আই কন্ট্যাক্ট করে না, ঠিক আছে, জেস্চার করে না। আমরা যখন খেলি বাচ্চাদের সাথে, 2 বছরের বাচ্চা যদি খেলে, হাসবে, কমিউনিকেট করবে, বল দিয়ে খেলবে, ওরা এটা করে না। নিজের মতো কথা বলতে থাকে, ফ্রেন্ডশিপ করতে পারে না। জেনারেলি বাচ্চারা খুব ফ্রেন্ডলি হয়, ফ্রেন্ডশিপ করলে ওরা খুব কমিউনিকেট করে, এটা করতে পারে না। এরপরে ওদের রিপিটেটিভ বিহেভিয়ার, একটা জিনিস বারবার করতে থাকা, ঠিক আছে, নাহলে আমরা যদি একটা কিছু করতে বলি এটা করতে না পারা। এরপরে আমরা ধরুন 3জন মিলে আড্ডা মারছি, জেনারেলি বাচ্চারা এসে কোলে উঠবে, না হলে কথা বলতে চাইবে, এই জিনিসগুলো না চাওয়া। এরপরে বেশি লাউড সাউন্ডে ভয় পাওয়া। এরপরে এই জিনিসগুলো দেখলে আমাদের একটা আইডিয়া হয় যে পেশেন্টটা হয়তো অটিজম আছে, কিন্তু জেনারেলি ডায়াগনোসিসটা এইভাবে আমরা করি না। কারণ কাউকে ডিরেক্টলি এরকম বলে দেওয়া পেশেন্টদের ক্ষেত্রেও, পেশেন্ট পার্টির ক্ষেত্রেও খুবই জিনিসটা আহ, দুঃখের হয়ে যায়, কারণ এটার পুরোপুরি ভাবে ট্রিটমেন্ট পাওয়াটাও ডিফিকাল্ট। এই জন্য একটু আমরা সময় নিয়ে আস্তে আস্তে বলি। এটা কি স্নায়ুবিক কোনো রোগ? দেখুন, এটা ইয়েস, এটা একটা জেনেটিক ফ্যাক্টরসও থাকতে পারে। এরকম হতে পারে যে অনেক সময় রোগ কয়েকটা আছে, এগুলো বললে পেশেন্টরা বুঝবে না। ফ্রেজাইল লেগ সিনড্রোম, টিউবারাস স্ক্লেরোসিস, এগুলো ব্রেইনের কিছু রোগ। নাহলে ফ্যামিলিতে অটিজমের হিস্ট্রি যদি আছে, নাহলে যদি কোনো ওইটার সময় কি বলে, প্রেগনেন্সির সময় কোনো স্পেসিফিক মেডিসিন ধরো প্রেগনেন্সির সময় খাচ্ছে মাদার, ওদের চান্সেস অফ গেটিং অটিজম অনেক বেশি চান্স থাকে। কোনো ভ্যাকসিনের সাথে অটিজমের কোনো রোল নেই, যে কোনো ভ্যাকসিন নিয়ে হচ্ছে না, মাদার কোনো ভ্যাকসিন নিয়ে হচ্ছে, কোনো এরকম কোনো স্পেসিফিক কাস্টের ক্ষেত্রে অটিজম হচ্ছে এরকম কিছু না। নাহলে আমেরিকান, ইন্ডিয়ান, এগুলোর উপরেও কোনো রিলেটেড না। কোনো মানে যারা খুবই রিচ নাহলে পুয়ার, যারা সোশিও ইকোনমিক স্ট্যাটাসের উপরেও ম্যাটার করে না। ম্যাটার করে যে এগুলো জেনারেলি জেনেটিক নাহলে ফ্যামিলি হিস্ট্রি অফ অটিজম থাকলে এটা হতে পারে। আচ্ছা, আমি যদি বলি যে প্রেগন্যান্সি অবস্থাতে কি এটা জানা সম্ভব যে শিশুর মধ্যে? অ্যাকচুয়ালি ডিফিকাল্ট, কারণ প্রেগনেন্সি অবস্থাটা জানা এই জন্য ডিফিকাল্ট, কারণ প্রেগনেন্সি সময় জেনারেলি আমাদের যে ডায়াগনোসিস গুলো করা হয় এগুলো সোনোগ্রাফি দিয়ে করা হয়। সোনোগ্রাফি জেনারেলি অ্যানাটমিক্যাল প্রবলেমস গুলোকে দেখে, যে কোনো কারোর হার্টটা ঠিক আছে কিনা, কিডনিটা ঠিক আছে কিনা, লিভারটা ঠিক আছে কিনা, হার্টটা অন্যদিকে কিনা, একটা কিডনি কিনা,
পরে স্টমা, বুঝেছেন না? তো অ্যানাটমি, তো ব্রেইনটা আছে কিনা এটা বলতে পারবে। ব্রেইনের ডেভেলপমেন্টটা হচ্ছে কিনা সেটা প্রেগনেন্সি, কারণ বাইরের থেকে সোনোগ্রাফির থ্রুতে, নাহলে আরো ওই যে যা যা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার থ্রুতে করে সেগুলো দিয়ে মানে ডায়াগনোসিস করাটা ডিফিকাল্ট। এই জন্যই ডেলিভারির সময়, যেটা আমি বলেছি প্রথমে, ডেলিভারির সময় বোঝা যায় না যে হুম হুম হুম। পেশেন্টটার ওইটা মানে অটিজম স্পেকট্রাম ডিজিজ থাকবে কিনা। আচ্ছা, আপনি যেহেতু এই বিষয়টা দেখছেন বা আপনি আগরতলার একটি স্বনামধন্য হাসপাতালে রয়েছেন এবং সে জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই আপনার কাছেও এরকম ধরনের অটিজমের অনেক পেশেন্ট হয়তো বা আসছেন। হুম। তাদেরকে আপনি কিভাবে ডিল করছেন বা আপনারা ডাক্তাররা কিভাবে ডিল করছেন? কেননা একজন পরিবারকে আপনি জানিয়ে দিলেন যে সে শিশুটির অটিজম রয়েছে। সেক্ষেত্রে তারা কিভাবে রিঅ্যাক্ট করছে? আমি সচেতনতা যদি আমি বলি। জেনারেলি আমি একা জিনিসটা ডিল করি না, সবসময় এরকম যদি আমার কনফিউশন হয় যে অটিজম থাকতে পারে, আমি হুম 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 সাইকিয়াট্রিস্টদেরকে ইনভলভ করি, হুম হুম নিউরোসার্জেনদেরকেও ইনভলভ করি। নিউরোসার্জারির কোনো রোল নেই, তবু আমি ইনভলভ ইচ্ছা করে করি, যেন অ্যাটলিস্ট সবাই যেন যদি ডিসকাশনটা করে যদি পেশেন্টটাকে কাউন্সিলিং করে, অটোমেটিক্যালি পেশেন্টটার মানে আস্তে আস্তে জিনিসটা বোঝার টাইম দেয়। একটা জিনিস আছে প্রিপেয়ার করা, পেশেন্ট পার্টিটাকে প্রিপেয়ার করি, আস্তে হুম আস্তে আইডিয়া দেই, ওকে লিখে দিই অটিজম জিনিসটা, আমি বলি গুগলে একটু পড়বেন যতটুকু আছে, ঠিক আছে? এরপরে আমি বলি সবসময় পেশেন্টটা মানে যে বাচ্চাটার অটিজম আছে রুটিনের মধ্যে রাখতে, ঠিক আছে? একদম বাচ্চারা তো খেলতে চায়, দৌড়াদৌড়ি করতে চায়, রুটিনের মধ্যে রেখে একটা ফিক্সড প্যাটার্নে যেন থাকে, সো দ্যাট আস্তে আস্তে বিহেভিয়ার গুলো শিখে, ঠিক আছে? আস্তে আস্তে জিনিসটাকে বলি আমি, কাউকে হঠাৎ করে বলে দিই না, হঠাৎ করে জিনিসটা খুবই ডিফিকাল্ট হয়। কারণ হঠাৎ করে জিনিসটা বললে ওরা মানে আকাশ থেকে পড়ার মতো ব্যাপারটা, কারণ ওরা তো একটা যেন মানুষকে যখন আমি বলি যে হুম তুমি হুম হুম আস্তে আস্তে পড়ো, ওরা পড়ে আসে, পরে তখন জিজ্ঞেস করে, তখন ওরা নিজেরাই বলে যে হ্যাঁ স্যার যে জিনিসটা বলেছেন এই জিনিসটার সাথে তো ওর অনেক কিছু মিলছে। তখন আমাদেরকে জিজ্ঞেস করা যায় কি কি ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্টের ব্যাপারে আগেই আমি সবসময় যে কোনো পেশেন্ট যদি যে কোনো জন্য যে ট্রিটমেন্ট বলে, আমি বলি ভাই আগে ইভালুয়েট করতে হবে, একটা এমআরআই করাই। অনেক সময় এরকম হতে পারে যে কোনো অটিজম না, এটা ব্রেনে কোনো টিউমারের জন্য হচ্ছে, তো একটা এমআরআই করাই। এরপর বিহেভিয়ারাল থেরাপি, এরপরে অকুপেশনাল থেরাপি, মানে এগুলো আস্তে আস্তে বিহেভিয়ার আস্তে আস্তে শেখায়। অকুপেশনাল থেরাপির হ্যান্ডরাইটিং ঠিক করে শেখায়, কি করে পেশেন্ট পার্টিদেরকে এডুকেট করা। এগুলো অ্যাকচুয়ালি বড় বড় শহরে অনেক ভালো অর্গানাইজেশন আছে, আমাদের সিটিতে আগরতলাতে এখনো ডেভেলপ হয়নি, এই জিনিসগুলো আছে। বাকি অনেক সময় ওরা রাগ খুব দেখায়, রাগের জন্য কিছু ওষুধ আছে, এগুলো আমরা অ্যাড করি। আমি যে জিনিসটা বললাম যে সবাই সাথে মাল্টি মডেলারি অ্যাপ্রোচ, মানে সাইকিয়াট্রিস্টদেরকে ইনভলভ করে এটা ট্রিটমেন্ট করাটাই বেটার। আধুনিকতার যুগে বলা যায় যে প্রত্যেকটা রোগের জন্য মেডিসিন আছে, ডাক্তার আছে, বা প্রায় সব রোগই নিরাময়যোগ্য। কিন্তু হুম, আমি যদি সেক্ষেত্রে এই অটিজমের কথা বলি, যাদের হুম, অটিস্টিক আছে, আহ হুম। সেক্ষেত্রে এ রোগ কি একেবারে সেরে যাওয়া বা নির্মূল হয়ে যাওয়া, তার কি কোনো চান্সেস আছে? দেখুন, বিহেভিয়ারাল থেরাপি একটা জিনিস আছে, অকুপেশনাল থেরাপি একটা জিনিস আছে। তো বিহেভিয়ারাল থেরাপি, অকুপেশনাল থেরাপি জিনিসটা দিয়ে অটোমেটিক্যালি অনেক পেশেন্টরা ইমপ্রুভ হচ্ছে। হুম অবভিয়াসলি এগুলোর যা সিমটম, এই সিমটম গুলো কম করার জন্য অনেকটাই ওষুধ আছে। যেমন কারো যদি খুব বাচ্চার খুব রাগ, রাগ কম করার ওষুধ আছে। কারো যদি খুব চুপচাপ থাকে, এগুলো ঠিক করার ওষুধ আছে। কিন্তু বুঝতে হবে ডিজিজ প্রসেসটাকে। ডিজিজ প্রসেসটা এটাই বোঝায় যে পুরোপুরি ভাবে এটা ঠিক হয় না। তো কেউ যদি 10-এ 10 চায় বাচ্চাটাকে, হয়তো ও 10-এর মধ্যে এখন 2-এর মধ্যে আছে, আমি ওষুধপত্র দিয়ে ওকে 6 নাহলে 7 অব্দি নিয়ে যেতে পারি। তো এর বেশি করাটা ডিফিকাল্ট। এজন্য সবাই সাথে নিয়ে সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, নিউরোসার্জন, নিউরোলজিস্ট মিলিয়েই আমরা সবাই ট্রিটমেন্টটা করি। আচ্ছা, আমার একটা ছোট্ট করে আপনার কাছে প্রশ্ন থাকবে। হুম, অটিস্টিক মানুষের আয়ু এবং একজন স্বাভাবিক মানুষের আয়ু, আম হ্যাঁ। দুটো কি সমান হবে বা সমানভাবে আমরা মাপদণ্ডে রাখতে পারি কি? দেখুন, যদি আমি লাইফ স্প্যানের কথা বলি, লাইফ স্প্যানের সাথে এটা তো আর কোনো লাইফ থ্রেটেনিং হুম ডিজিজ না, হুম এটার হুম জন্য কেউ হুম মারা হুম যাচ্ছে না। হুম তো হুম। আয়ুর সাথে রিলেশনটা খুবই কম। কিন্তু ইয়েস, ওরা যদি নিজেদের ধ্যান না রাখতে পারে, তো কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যদি ওটা কমে যায়, মানে অ্যাক্সিডেন্ট হয়ে যদি ডেথের সিচুয়েশন আসে, দ্যাট ইজ সেপারেট। কিন্তু স্পেসিফিক আয়ুর সাথে এটার কোনো রিলেটেড না, মানে কোনো কিছু রিলেটেড এটা না।
বেশ, মানে আপনি অনেক সুন্দর করে বোঝালেন এই বিষয়টাকে। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, এই অটিজমের ব্যাপারে অনেকটাই সোশ্যাল মিডিয়া বলুন, আমাদের বিভিন্ন সাইট বলুন, এগুলোতে অনেক ধরনের আহ পরামর্শ বা কিভাবে কি করণীয় সমস্ত বিষয়গুলো আছে। এই যে অ্যাওয়ারনেসটা বা সচেতনতা, আহ সচেতনতাটা কতটা দরকার আজকের দিনে দাঁড়িয়ে? এবং সে সঙ্গে আরেকটি প্রশ্ন আমি আপনার কাছে রাখতে চাইবো যে আপনি আপনি একজন নিউরোলজিস্ট হয়ে যারা শুনছেন আজকে আপনার কথা আমাদের রেডিওর মাধ্যমে, তাদেরকে কি বার্তা দিতে চাইবেন? আমি বলতে চাইবো এটাই যে অটিজম ওয়ার্ডটা প্রথমে আপনি গুগল করুন, এটার ব্যাপারে যতটুকু যদি আপনার পেশেন্ট মেলার বাড়িতে কেউ যদি এরকম আছে যে এরকম সিমটমস হচ্ছে, ওভার থিঙ্ক করবেন না, কারণ এরকম বাচ্চারা অনেক বাচ্চা থাকে যে চুপচাপ থাকতে পছন্দ করে, আপনি যদি ওকে অটিজম লেভেল করে দিন তাহলে তো রং। তো একটা মিক্সড ক্রাইটেরিয়া আছে, আস্তে আস্তে এইজের সাথে এটা ভালো করে বোঝা যায়। যত বেশি এইজ হবে, যদি আস্তে আস্তে দেখেন যে সবগুলো ক্রাইটেরিয়াতে ফিট হচ্ছে, তাইলেই অটিজম বলা দরকার। মনে রাখবেন এটা লাইফ থ্রেটানিং ডিজিজ না, কোনোদিন এটার জন্য কেউ মারা যাচ্ছে এরকম হবে না। কিন্তু ইয়েস, যখন আপনার একটা বাচ্চা হচ্ছে, বাচ্চার প্রতি যে এক্সপেকটেশনটা আরেকটা সঙ্গের বাচ্চা যতটুকু করতে পারবে, এতটুকু হয়তো এই বাচ্চাটা করতে পারছে না। এই জন্য যতটুকু ট্রিটমেন্ট দরকার, যে সব ট্রিটমেন্ট করে আমাদের মানে যতটুকু ওকে ভালো একটা লাইফ দেওয়া, যেন ও নিজের কাজটা নিজে করতে পারে, খাওয়া দাওয়াটা যেন করতে পারে, যতটুকু স্কুলে গিয়ে মানে হুম, হুম, হুম। ওর ট্রিটমেন্ট, ওর ওর যেটা এজ স্পেসিফিক সব ডেভেলপমেন্ট যেন মাইলস্টোন যেন করতে পারে, যেন পারে, এটাই আমাদের এইম থাকা উচিত। শুধু শুধু এটা নিয়ে প্যানিক করার কোনো রিজন নেই। আর যদি ইয়াং পেশেন্টরা হয়, অবভিয়াসলি আমি এই জিনিসটা বলি সবাইকে, যদি ইয়াং হয় পেশেন্ট পার্টি, যে বাচ্চাটা ধরুন 2 বছর, মার বয়স ধরুন 25, হাজবেন্ডের বয়স ধরুন 28, 29, তো 100%, বিকজ আপনাদের এক্সপেকটেশন থাকবে, এক্সপেকটেশনটা আপনার এই বাচ্চা ফুলফিল নাও করতে পারে, যেটা ট্রুথ, এটা আমাদের মানতে হবে। এই হুম, জন্য সেকেন্ড প্রেগনেন্সি অলওয়েজ নিয়ে নেওয়া উচিত, কারণ আপনারা যখন একটা সময় আসবে আপনারা থাকবেন না। আজকের থেকে ধরুন কারোর বাচ্চা 2 বছর, আপনার বয়স 28, কারোর বয়স 30, হয়তো বা নেক্সট 40 বছর পর আপনি থাকবেন না এই জগতে। তখন ওর একটা ছোট ভাই নাহলে বোন থাকা উচিত, যে আপনার বিপরীতে ওর জন্য ধ্যান রাখতে পারে। এই আইডিয়াটাও আমি সবাইকে দিই। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ এই বিষয়গুলো নিয়ে আপনি থ্যাংক কথা ইউ। বলেছেন। এবং আপনার আপকামিং যে দিনগুলো আসছে সেই দিনগুলো খুব ভালো কাটুক, এবং আপনার এই বার্তা, যে বার্তাটা আপনি দিলেন, সর্বত্র ছড়িয়ে পড়ুক, সেটাই আমাদের কাম্য। আপনারাও ধন্যবাদ ভালো আপনাকে। থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।